কভি नहीं बदलाएगा ये আওয়ামী লীগ। আমাকে ডিজিএফআই থেকে ফোন দেওয়া হয়েছিল যে আপনারা কে এইসব লেখালেখি করা যাবে না। অনেকে বলে যে রাজনীতির শোরগোলে জুলাই হারিয়ে যাচ্ছে। যে আমি পিজি হাসপাতালের এ ব্লকের নিচে আছে, ওখানে আমার লাশ পড়ে থাকবে, তোমরা ওখান থেকে পিক করবে। আমরা যেই বাংলাদেশ আশা করেছিলাম তেমনটা আসলে পাইনি। এই 9 মাসে আসলে আপনি কি কি কাজ করেছেন? আপনার থেকে যদি এই জবাবদিহিতা চাওয়া হয় তাহলে আপনি কি বলবেন? আমি আপাতত এখন বাংলাদেশের দলে আছি, ভবিষ্যৎ বলে দিবে। তিনি একাধারে একজন গীতিকবি, ঔপন্যাসিক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক। 90 দশকে একাই রচনা করেছিলেন 400টিরও বেশি গান। 2024 সালের জুলাই আন্দোলনে যে কয়েকজন গুটি কয়েক সংস্কৃতি কর্মী ছিলেন সরব, তিনি তাদের মধ্যে অন্যতম। দর্শক, লতিফুল ইসলাম শিবলি আছেন আমাদের সঙ্গে। কথা বলবো তার সঙ্গে জুলাইয়ের প্রাপ্তি অপ্রাপ্তি ভবিষ্যতের ভাবনা নিয়ে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। প্রথমে শুরু করতে চাই যে আপনি তো একজন সংস্কৃতি কর্মী। জুলাইয়ের যে আন্দোলন, সেটা তো প্রথমে কোটা আন্দোলন ছিল। এরকম একটা রাজনৈতিক আন্দোলন বা কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত হলেন কিভাবে, কোন ভাবনা থেকে? আমরা ডে ওয়ান থেকেই আসলে সম্পৃক্ত ছিলাম, মানে হাসিনার ক্ষমতা গ্রহণের একদম ডে ওয়ান থেকেই। কারণ আমি আসলে আওয়ামী লীগের মানে মুজিবের যে বাকশালী শাসন, সেটা কত ব্রুটাল ছিল সেটা আমি ছোটোবেলায় দেখেছি। তো যার ফলে যখন আওয়ামী লীগ সেকেন্ড টার্ম যখন ওরা ক্ষমতায় আসলো, ওদের প্রথম থেকেই ওদের চালচলন খুব একটা সুবিধার ছিল না। তো যার ফলে লেখক হিসাবে প্রথম থেকে আমি খুব সরব ছিলাম আওয়ামী শাসনের ডে ওয়ান থেকেই। এই জন্য বলছি যে মানে আমার সম্পৃক্ততা এমন না যে কোঠা আন্দোলন থেকেই আমি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছি। তার চাইতে আমি বলবো যে আমি আসলে রাজনৈতিকভাবে সচেতন আমার ছোটোবেলা থেকেই। সেই জায়গা থেকে একজন ক্রিয়েটিভ মানুষ হিসাবে আমি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। 16 বছরের একটা রেজিম, স্বৈরশাসন, এর পতন হওয়া তো আসলে খুব অপ্রত্যাশিত ছিল, আবার অনেক রিস্কও ছিল। আপনার জন্য আসলে বিষয়গুলো কেমন ছিল? এই রেজিমের মধ্যেই আসলে আমার 8টা উপন্যাস লেখা হয়েছে, অসংখ্য কবিতা লেখা হয়েছে, গান যদিও আমি এর মধ্যে খুব একটা বেশি লিখিনি। তা আমার এই উপন্যাসগুলো বেশিরভাগই হচ্ছে, আমার উপন্যাসের একটা ব্যাকগ্রাউন্ড থাকে পলিটিক্স। তো আমি অনেকবার হয়েছে যে আমি বারবার লিখতে লিখতে আমার কলম থেমে গেছে, আমি ব্যাক স্পেসে যে আমি ডিলিট করেছি। আমি যে কথাগুলো বলতে চাই আমার কাছে মনে হয়েছে এটা যদি এখন লিখি তাহলে আমার বইটা বাজেয়াপ্ত হয়ে যাবে। এই যে আমাদের উপরে মানে কথা বলার স্বাধীনতা কেড়ে নেয়া, ডিজিটাল আইন ছিল, সিকিউরিটি আইন নামক এক কালা কানুন দিয়ে আমাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। তো এই 16 বছরের এই 8টা উপন্যাসের আমার অনেক জায়গা আছে যেখানে আমি প্রাণ খুলে লিখতে পারিনি। তো একজন লেখক হিসেবে এর চেয়ে বড় পরাধীনতা আর কি হতে পারে। কখনোই মনে হয়নি যে এটা আমার মানে এই 16 বছরে মনে হয়েছে যে আমি আমার দেশকে হারিয়ে ফেলেছি। মানে ইটস মাই কান্ট্রি, দেশকে ওন করার যে ব্যাপারটা ছিল সেটা আমাদের ভিতর থেকে ধীরে 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 লোপ পাচ্ছিল। তো যার ফলে 5ই আগস্টের পতনের পর 6ই আগস্ট বা 7ই আগস্টের সকালগুলো ছিল এরকম যে আমরা আকাশের দিক তাকিয়ে খুব জোরে নিঃশ্বাস নিয়ে বলছি, ও দিস ইজ মাই কান্ট্রি। আমার সেদিন মনে হয়েছিল এটা আমার দেশ। মানে এই ফিলিংসটা, এই বোধটার জন্যই আসলে মানে যে পরাধীনতা যে শুধু এরকম যে আমাদেরকে মুখ বন্ধ করে রাখা হচ্ছে, আমাদেরকে জেলে নেওয়া হচ্ছে, ব্যাপারটা এরকম না। আমাদের যে মনস্তাত্ত্বিক যে পরাধীনতা, মানে খুব ভয়ানক হচ্ছে এটাই, যে মনস্তাত্ত্বিক পরাধীনতা। আমরা আলহামদুলিল্লাহ আমরা সেই জায়গা থেকে মুক্তি পেয়েছি। তখনকার দিনগুলোর যদি একটু স্মৃতিচারণ করতে বলি, যে কোন সময়গুলো আপনার জন্য সবচেয়ে কষ্টের ছিল বা চ্যালেঞ্জিং ছিল? সবচেয়ে বেশি ছিল 2018-র নির্বাচন, 14-র নির্বাচন। আচ্ছা ঠিক আছে, ওটা আওয়ামী লীগের প্রথমবারের ওদের বাটপাড়ির যে নির্বাচনটা ছিল প্রথমবার। কিন্তু 2018-র নির্বাচনে এসে তো আমি তখন একটা কবিতা লিখেছি, যে ওই কবিতাটার নাম ছিল ডাকাতি হয়ে যাচ্ছ প্রিয় স্বদেশ। তো ওই কবিতাটা ওই ডিসেম্বরে নির্বাচন হয়েছিল, তার বোধহয় কয়েকদিন আগে আমি শেয়ার করেছিলাম। আমাকে ডিজিএফআই থেকে ফোন দেওয়া হয়েছিল যে আপনারা কে এইসব লেখালেখি করা যাবে না। আমাকে বিভিন্ন ছাত্রলীগের বিভিন্ন পোলাপান আমাকে ফোন টোন করে হুমকি টুমকি দেওয়া শুরু করলো যে এগুলো লেখা যাবে না। তো এই পর থেকে তো শুরু হলো একদম মানে অলওয়েজ একটা হুমকির মধ্যেই থাকতাম। এমন সময় এমনও হয়েছে যখন মানে প্রচুর গুম হচ্ছিল যেই সময়গুলোতে, তখন ওই কালো গ্লাস চালা মাইক্রোবাস দেখলে এক ধরনের আতঙ্ক কাজ করতো। মাঝরাতে ঘুম ভেঙে যেত, বারান্দা এসে দেখতাম বাসার সামনে কোনো এরকম কালো গ্লাস চালা কোনো মাইক্রোবাস, মানে হাইচ মাইক্রোবাস দাঁড়িয়ে আছে কিনা। মানে এরকম একটা আতঙ্কের মধ্যে 71-এ যেমন দরজায় খটখট করে নক করে বুদ্ধিজীবীদেরকে তুলে নেওয়া হয়েছিল, ওই স্মৃতিগুলো মানে ওই কথাগুলো মানে কল্পনায় আসতো যে আমরা এমন একটা সময়ে চলে আসছি যে কোনো সময় আমাদেরকে তুলে নেওয়া হবে, দরজায় হয়তো গভীর রাত্রে দরজায় কলিং বেল বেজে উঠতে পারে। ট্রমার মধ্যে ছিলাম আমরা।
জুলাই আন্দোলনের প্রায় 1 বছর পেরিয়ে গেছে, যে প্রত্যাশা বা উদ্দেশ্য নিয়ে আসলে এই আন্দোলন তার কতটা পূরণ হয়েছে বলে আপনার মনে হয়, বা যদি পূরণ না হয়ে থাকে এই ব্যর্থতা আসলে কার? আমরা যেই আমূল পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম, জীবন বাজি রেখেছিলাম। আমার ক্ষেত্রে আমি বলবো আমি আসলে জীবন বাজি রেখেছিলাম, কারণ 5 তারিখ সকাল 8টা 9টার সময় যখন আমরা শাহবাগের চিপা গলিতে যখন দাঁড়িয়েছিলাম মাত্র কয়েকজন মিলে, এবং সেদিন ঢাকায় লং মার্চ ফর ঢাকা ছিল, প্রোগ্রাম ছিল, ওই সকালে মনে হয়েছিল আশা শেষ, এবার মনে আর হলো না। কিন্তু সেই জায়গা থেকে যখন আস্তে আস্তে বেলা বাড়তে থাকলো, তখন আমাদের ভিতরে যে স্পিরিট কাজ করেছিল এবং আমরা রাস্তায় মানে 12টার দিকে ধুম করে নেমে পড়লাম রাস্তায়, এবং ওই সময়ে প্রতিটা মুহূর্ত মানে ফিল করছে যে বিপরীত দিক থেকে এখন গুলি আসবে, গায়ে গুলি লাগবে। এবং আমি নামার আগে আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডকে আমি ফোন করে বলেছিলাম যে আমি পিজি হাসপাতালের এ ব্লকের নিচে আছে, ওখানে আমার লাশ পড়ে থাকবে, তোমরা ওখান থেকে পিক করবা। এই কথা লাস্ট ফোন করে আমি এই রাস্তায় নেমেছিলাম। তো সেইরকম একটা জীবনবাজি রাখার পর যেই পরিবর্তনটা হলো, সেই পরিবর্তনটা আসলে মানে কাঙ্ক্ষিত পরিবর্তন না, মানে এমন আমরা যেই বাংলাদেশ আশা করেছিলাম তেমনটা আসলে পাইনি। তবে এখনও আশাবাদী আছি যে সামনে নিশ্চয়ই একটা নির্বাচন হবে, নির্বাচনের ভিতর দিয়ে একটা ভালো গভর্নমেন্ট আসবে এবং বাংলাদেশ আগের বাংলাদেশ আর কখনো ফিরে যাবে না। একই সাথে যেমন আশাবাদী এখনও, একই সাথে হতাশা তো আছেই। এই হতাশার জায়গাগুলো কি কি, অপ্রাপ্তির জায়গাগুলো কি কি? আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদকে একেবারে মানে তার মূল থেকে উপড়ে ফেলতে। তো আমরা দেখছি এখনও অনেক জায়গায় ফ্যাসিস্টরা বসে আছে। আমাদের মানে জার্নালিজম, আমাদের প্রশাসনের বিভিন্ন জায়গায় প্রচুর ফ্যাসিস্ট এখনও বসে আছে এবং ওরা কথা বলা শুরু করেছে। যারা অন্যায় যারা করেছে তাদের ভিতরে কোনো অনুতপ্ত না, তারা সরি না, তারা এখনও বলার চেষ্টা করছে যে আমরাই আমাদেরকে হত্যা করেছি। এই যে 2000 মৃত্যু, এই যে হাজার হাজার ফুটেজ, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানে ক্যামেরার ফোনের মধ্যে যেই দেখা যাচ্ছে যে পুলিশ ডাইরেক্ট গুলি করছে, এগুলো সব মিথ্যে। ওরা এখনও বলার চেষ্টা করছে যে এগুলো আমরা নিজেরা হত্যা করেছি। হ্যাঁ, আমরা নিজেরা ছাত্রদেরকে আমরা নিজেরা মারামারি কাটাকাটি করে হত্যাকাণ্ড ঘটেছে। তারা সরি না। এই যে এই কথা বলার মতো এবং এই বোধোদয় যাদের মধ্যে আছে, এরা এখনও আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তো এই জায়গা থেকে খুব হতাশা কাজ করে যে আমাদের বিপ্লবটা আসলে কমপ্লিট বিপ্লব হয়নি। হাসিনার পতন ঘটনার পর যাদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছি, ওরা আমাদের এই স্পিরিটটা সঠিকভাবে ধারণ করতে পারে নাই। যদি ধারণ করতে পারতো তাহলে এই দেশ আসলে এই 9 মাস না, প্রথম 2 মাসেই দেশ আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ হয়ে উঠতো। বাট স্টিল আমি এখনও আশাবাদী। এই যে একটা টার্ম আসে আওয়ামী লীগ নিয়ে যেহেতু কথা হচ্ছে যে রিফর্মড আওয়ামী লীগ, এই নিয়ে আপনার ভাবনা কি? আওয়ামী লীগের কোনোভাবেই রিফর্ম আওয়ামী লীগ হবে না, কারণ আমরা এর আগে একটা আওয়ামী লীগকে দেখেছি। আমি শুরু করেছিলাম যে বাকশালী শাসন, মুজিবের যে বাকশালী শাসন, সেটা হচ্ছে এই হাসিনার সেটার উত্তরাধিকার। মানে হাসিনা তার বাপের বাকশালী শাসনকে ক্যারি করে এনে 24-এ এসে আমাদের উপর যে ব্রুটালিটি চালিয়েছে, এটা তার বাপের উত্তরাধিকার। সুতরাং আওয়ামী লীগ অতীতেও এরকম ছিল, আওয়ামী লীগ বর্তমানে এরকম, এই আওয়ামী লীগ আবার ভবিষ্যতে আর ট্রাই করার আর আমাদের কোনো অপশন নাই যে রিফর্ম আওয়ামী লীগ কখনো রিফর্ম কভি নেই বদলায়গা এই আওয়ামী লীগ। অনেকে বলে যে রাজনীতির শোরগোলে জুলাই হারিয়ে যাচ্ছে, এই নিয়ে আপনার ভাবনা কি বা কি বলবেন? মুক্তিযুদ্ধের পরও এরকম শোরগোল উঠেছিল। আমাদের মুক্তিযুদ্ধকে হারিয়ে গেছে, আমাদের মুক্তিযুদ্ধ তো হারিয়ে যায়নি। কেউ কেউ মুক্তিযুদ্ধকে গন্ডগোল বলতো, এখন জুলাই আন্দোলনকে দাঙ্গা বলছে কেউ কেউ। তো তখনও জুলাই মুক্তিযুদ্ধকে কেউ কেউ বলতো যে এটা গন্ডগোল। এই জিনিস কখনো হারাবে না। যে একটা আমরা কি দেখেছি 5ই আগস্টের সারাদিন সারা ঢাকা শহরে রাস্তায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এরা কারা? এই মানুষগুলোকে ভুলে যাবে? এই অর্জনকে ভুলে যাবে? এই জুলাই কখনো হারাবে না। কিন্তু আমাদের জুলাইয়ের চেতনাকে আমরা যে বারবার যেমন বলি মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের এখন একটা মুক্তিযুদ্ধের চেতনার পাশাপাশি আমাদের এখন একটা জুলাইয়ের চেতনা আছে। আমরা মুক্তিযুদ্ধকে যেমন কালচারালি মুক্তিযুদ্ধকে এস্টাবলিশ রাখার জন্য, জাগরুক রাখার জন্য আমাদের জন্য একটা সাংস্কৃতিক লড়াই আছে। আমাদের এই লড়াইয়ের সাথে আমাদের আরও একটা লড়াই এখন যোগ হয়েছে, সেটা হচ্ছে 24-এর সাংস্কৃতিক লড়াই। সুতরাং আমাদের কবিতায়, আমাদের গানে, আমাদের সিনেমায়, আমাদের সৃজনশীলতার সব কিছুর মধ্যে আমরা এই জুলাইকে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। জুলাই নিয়ে কি এনাফ বা যথেষ্ট কাজ হচ্ছে বলে আপনার মনে হয়? আমাদের এখন জুলাই আত্মস্থ করার সময়। আমরা এখন দেখছি আমরা কি পেয়েছি, কি স্বপ্ন ছিল, কি পেয়েছি, কি পাইনি। এই হিসাব নিকাশের ভিতর দিয়েই জুলাইয়ের মূল স্পিরিটটা আসলে উঠে আসবে। তো ওটার জন্য একটু সময় দিতে হবে। তো 1 বছর আসলে খুব বেশি সময়ও না, আবার কম সময়ও না।
তো হোপফুলি সামনের দিনগুলোতে এটা আরো গভীরভাবে ফুটে উঠবে। আপনি দায়িত্ব গ্রহণের পর রিমেম্বারিং মনসুন রিভলিউশন নামের যে একটা উদ্যোগ গ্রহণ করা হলো, আপনিও তার অংশ ছিলেন। এর উদ্দেশ্য কি ছিল বা এই প্রকল্পটা নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। বেসিক্যালি আমাদের যেই বর্ষা বিপ্লব যেটাকে বলি আর কি, আমাদের সেই 24-এর গণ অভ্যুত্থানকে আমরা এখন বিভিন্ন নামে আখ্যায়িত করি, বাট এটা ভেরি লিরিক্যাল একটা নাম, যে মনসুন রেভলিউশন। নজরুল এই 24-এর গণ অভ্যুত্থানের সবচেয়ে প্রাসঙ্গিক কবি ছিলেন, কারণ আমরা দেখি যে দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে শুধু একজন কবিকে দেখা যায়, আমাদের নজরুল। ইভেন তো আমাদের ছাত্রনেতারা যারা জুলাইয়ের যারা হিরো, তারা মাইকে একদম মানে হাতে মাইক নিয়ে চল 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 গান গেয়েছে। তো এই সব কিছু মিলিয়ে জুলাইয়ে নজরুলের এই ভূমিকা, পরবর্তীতে বাংলাদেশের একটা কালচারাল যেই মানে যুদ্ধে আমরা যাত্রা শুরু করেছি, সেখানে রক ফর্মে আমরা নজরুলের গানকে তারুণ্যের মাঝে মানে নিয়ে গিয়েছি, যাতে ওরা আরও বেশি কানেক্ট করতে পারে। এখনকার তরুণদের যে মেজাজ, সেটা আসলে হারমোনিয়াম আর তবলা দিয়ে ধরতে পারাটা একটু কঠিন আছে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের আরও যারা নজরুল গবেষক আছে তাদের সাথে কথা বলেছি, নজরুল সঙ্গীতের যারা পণ্ডিত আছে তাদের সাথে কথা বলেছি। তারাও বললো হ্যাঁ, নজরুলের যেই জাতীয় উদ্দীপনামূলক যে গানগুলো আছে, এই গানগুলোকে রক ফর্মে করা যায়। সেই জায়গা থেকেই আমরা উদ্যোগ নিয়েছিলাম নজরুলের রক কনসার্ট, এবং সেটা খুব দারুণ একটা কনসার্ট হয়েছে, এবং আগামীতে আরও করবো আমরা। শেখ হাসিনাকে স্বৈরশাসনে বহাল রাখতে বেশ কিছু সংস্কৃতি কর্মী কাজ করেছে। আমরা দেখেছি যে তারা গণভবনে যেত, তাকে গান শোনাতো, এরকম বহুত ভিডিও টিডিও আমাদের সামনে এসেছে। ভবিষ্যতে যে এই জিনিসগুলো হবে না, এই জন্য আসলে এটা রুখতে কি করা যেতে পারে? শেখ হাসিনাকে দুটো ফোর্স মানে টিকিয়ে রেখেছিল। একটা হচ্ছে তার প্রশাসন, স্পেশালি পুলিশ আর র্যাব, আর আরেকটা হচ্ছে এই সাংস্কৃতিক কর্মীরা, এই যে গায়ক গায়িকা, তারপরে অভিনেত্রীরা, অভিনেতা অভিনেত্রী, ক্রিকেটাররা, ফুটবলাররা, এরা সবাই মিলে আসলে শেখ হাসিনার এই স্বৈর শাসনের বাতাসে পালে ফু দিয়েছিল খুব। হ্যাঁ, তো যার ফলে এরা যখন যেখানে জনমত ক্রিয়েট করতে হতো, তখন এদেরকে কাজে লাগাতো শেখ হাসিনা, ওরা যা জনমত তৈরি করতো। তো এটা খুব মানে ভয়াবহ একটা এক্সাম্পল, খুব খারাপ একটা নজির সৃষ্টি করে গেছে এই ফ্যাসিবাদের এই সময়টা। তো ভবিষ্যতে আমরা তো যেহেতু এখন একটা খুব ভালো এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে, তো আর যাতে কোনো সাংস্কৃতিক কর্মীরা আর এরকম তেলবাজি না করতে পারে। তবে আমরা এমন এক শাসন ব্যবস্থা চাই, সর্বক্ষেত্রে জবাবদিহিতা থাকবে। মানে কেউ আর ওই যে মানে সাংবাদিকরা যে বলবে যে না প্রশ্ন করতে আসেনি, প্রশংসা করতে এসেছি, সাংবাদিকরা যে বলা শুরু করেছে, তো তেমনি এই সাংস্কৃতিক শিবিরাও একই কাজ করেছে। তো এরকম যাতে আর একটা ডেমন, দানবী, ডাইনি, হোয়াট এভার আমরা যাই বলি না কেন, এটা যাতে তৈরি না হয়, তার জন্য আমাদের একটা জবাবদিহিতামূলক একটা প্রশাসন, জবাবদিহিতামূলক একটা সরকার ব্যবস্থা আমাদেরকে তৈরি করতে হবে, এবং সেটা আগামীতে নির্বাচনের মধ্যে দিয়ে হবে। সেই সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আপনি দায়িত্ব নেওয়ার 9 মাস পেরিয়ে গেছে অলমোস্ট। তাহলে এই যদি জিজ্ঞেস করি যে এই 9 মাসে আসলে আপনি কি কি কাজ করেছেন, এই যদি আপনি যেহেতু জবাবদিহিতার কথা বলছেন, আপনার থেকে যদি এই জবাবদিহিতা চাওয়া হয়, তাহলে আপনি কি বলবেন? গত 9 মাসে যেটুকু কাজ করেছি, এই প্রতিষ্ঠানের বয়স এখন প্রায় 40-45 বছর, সেই কাজগুলো আরও 40 বছর আগেই হওয়ার কথা ছিল, যেগুলো হয়নি সেগুলো করেছি। তার মধ্যে একটা প্রধান কাজ হচ্ছে আমাদের কবিকে জাতীয় কবি হিসেবে গ্যাজেটভুক্ত করা, মানে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া। আমাদের একজন জাতীয় কবি আছে যাকে আমরা এত বছর পরও আমরা তাকে আমাদের সংবিধানে তাকে গ্যাজেটভুক্ত করতে পারিনি। সেই কাজটা আমি 4 মাসের মাথায় করেছি। এছাড়াও আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম বদলে ফেলেছি। আমরা এটা নামকরণ করেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। এত বছরের পুরনো একটা প্রতিষ্ঠান, অথচ এই প্রতিষ্ঠানের কর্মচারীরা পেনশন পেত না। আমি এসে সে পেনশনের ব্যবস্থাটা করেছি। 24-এর গণ অভ্যুত্থানে আমাদের নজরুল, এই মানে শিরোনামে আমরা সিরিজ সেমিনার করেছি, সভা করেছি, কালচারাল প্রোগ্রাম করেছি। নজরুল হচ্ছে সেই বিশ্বমানের কবি, সেই কবিকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হলে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। সেই কাজটা এতদিন হয় নাই ঠিক মতো। আমরা এখন এটা পুরো দমে এটা চালু করেছি, এবং আগামী আগস্টে 27শে আগস্ট নজরুলের মৃত্যুবার্ষিকীতে আমরা একটা সংক্ষিপ্ত যেই ইংরেজি অনুবাদ, সেটা আমরা আমাদের টার্গেট আর কি, সেটা আমরা পাবলিশ করে ফেলবো ইনশাআল্লাহ। এরপরে আগামী আরও 1 বছরের মধ্যে হয়তো পুরো রচনা সমগ্র আমরা
ইংরেজিতে পাবলিশ করে ফেলবো, তখন আমাদের নজরুল সারা পৃথিবীতে গ্লোবাল হয়ে উঠবে। রাজনীতি নিয়ে আপনার ভাবনা কি? আপনি কখনো রাজনীতিতে আসবেন কিনা, বা আসলে কোন দলের হয়ে আসবেন, বা কোন দল আপনার পছন্দ? আমি তো রাজনীতির মধ্যেই আছি, এতক্ষণ যা বললাম সব তো পলিটিক্যাল। মানে আমি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি, এবং আমার লেখালেখি, আমার চিন্তা, আমার কথা বলা, একজন মানুষ যে তার সমাজের বিষয়ে কথা বলে, যে তার রাষ্ট্রের বিষয়ে কথা বলে, তিনি রাজনীতিবিদ। যিনি মতামত দেন তার সমাজের বিষয়ে, তার রাষ্ট্রের বিষয়ে যিনি মতামত দেন, তিনিই হচ্ছেন রাজনীতিবিদ। সে অর্থে আমি তো মতামত দিয়েই যাচ্ছি। সো আমি একজন মানে প্রবলভাবে আমি একজন রাজনৈতিক সচেতন মানুষ, এবং আই এম এ পলিটিক্যাল পারসন। যদি বলি যে আপনি মানে একদম প্রত্যক্ষভাবে কোনো দলের হয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব হবেন কিনা? আমি আপাতত এখন বাংলাদেশের দলে আছি। ইনশাল্লাহ ভবিষ্যৎ বলে দিবে যে কারোর সাথে বা কোথাও কখনো কারোর সাথে জোটবদ্ধ হব কিনা। আপনাকে অনেক ধন্যবাদ, আর আপনার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সঙ্গে ছিলাম আমি নির্জনা নুসরাত। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন স্টার নিউজের।